বহুল প্রতীক্ষার পরে ইউথ মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা ছেলে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল, আর তার মা তাকে এসে ডাকতেছিল। আসলে আজকে তার পরীক্ষার রেজাল্ট দিবে। ছেলের চিন্তা না থাকলেও তার মায়ের চিন্তা অনেক, যে তার ছেলে কি পাশ করবে। ওনার ছেলে যেন পাশ করে এর জন্য সারাদিনই তিনি পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন। তিনি সবসময় তার ছেলের জন্য পূজা অর্চনাই করত, যেন তার ছেলে একটা ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু তার ছেলে তেমন একটা ভালো স্টুডেন্ট না, এমনকি সে ভালোভাবে পড়াশোনাও করে না। তবে তার বাবা ছিল একদমই উল্টো। ছেলের চিন্তা সে একদমই করত না, কারণ তিনি খুব ভালো করেই জানত যে তার ছেলে তেমন একটা পড়াশোনা করে না। এমনকি তিনি এটাও মনে করে যে তার ছেলের জন্য আজকাল তার বউ তাকে পাত্তাই দিত না। ওনার নিজস্ব বেকারির ব্যবসা আছে, যেটার দেখাশোনা তিনি একটা লোককে সাথে নিয়ে করতেন। মা সবসময় তার ছেলের গুণগান গাইত, এর জন্য তার বাবাও এর প্রতিশোধ নিত। আসলে তার বাবা অনেক আগে একটা প্রেম করেছিল। তিনি ভালোভাবে ইংরেজি বলতে না পারায় তার প্রেমিকা তাকে ছেড়ে গিয়েছিল। আর মাঝে মধ্যেই এখন লাল পানি খেয়ে এসে তাই ওই গল্পটা ইংরেজিতে তিনি সবাইকে বলে পাকায়। প্রবীণ এবং তার মা এই ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। ওর যেদিন রেজাল্ট দিবে সেদিন ওর মা চলে আসে একটা কম্পিউটারের দোকানে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল। তার মধ্যেই তার মা যায় কম্পিউটারওয়ালার কাছে। কিন্তু এগুলো নিয়ে প্রবীণের একটুও চিন্তা নেই। সে বাহিরে বসে থেকে খাবার খাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট শিটটা হাতে পেয়ে যায় ওর মা। তখন দেখতে থাকে যে সাবজেক্টগুলোতে পাশ করেছে কিনা। কিছুক্ষণ দেখার পরে তিনি বুঝতে পারে যে তার ছেলে প্রত্যেকটা সাবজেক্টেই পাশ করেছে। যদিও তার রেজাল্ট ছিল 35-36 প্রত্যেকটা সাবজেক্টে, তারপরেও সে পাশ করেছে। এই ব্যাপারটা দেখে ওর মা তো খুশিতে একদম চিৎকার করে ওঠে। আশেপাশে সবাই মনে করেছিল হয়তোবা প্রবীণ টপ করেছে, কিন্তু তার মা বলে যে না, আমার ছেলে পাশ করেছে। ওরা যখন বাড়িতে আসতেছিল তখন ওর মা ওকে বলতে থাকে, আমার স্বপ্ন তুই যেন বড় হয়ে আইএএস অফিসার হোস। কিন্তু আসলে এত কম মার্ক নিয়ে কি আর আইএএস অফিসার হওয়া যায়? তবে মারা তো সবসময় তার ছেলেদেরকে নিয়ে এভাবে গর্বই করে। ওরা যখন অটোতে করে আসতেছিল তখন ওদের কথাবার্তা শুনে অটোওয়ালা বলে, আমি এর থেকে অনেক বেশি মার্ক পেয়েও আজকে অটো চালাচ্ছি, আর আপনার ছেলে কিনা এত কম মার্ক পেয়েও আইএএস অফিসার হবে। মা তখন বলে, আপনি পারেননি তো কি হয়েছে, আমার ছেলে ঠিকই পারবে, আপনি দেখেন। তারপর ওরা দুজন চলে আসে ওর বাবার বেকারিতে। এসে ওর মা ওর বাবাকে অনেক খুশি হয়ে বলতে থাকে, আমার ছেলে পাশ করেছে, এবার ওকে একটা ভালো কলেজে ভর্তি করাবো। কিন্তু কোনোভাবেই সাথ দিতে চায় না ওর বাবা, আর বলে এত কম মার্ক পেয়েও তো কোনো কলেজে চান্সই পাবে না, আর যদি পায়ও তারপরও ভালো কিছু করতে পারবে না। এর থেকে ভালো হবে আমার বেকারি তোকে কাজ করতে বলো। কিন্তু মা এই ব্যাপারটাতে অনেকটাই রেগে যায়, আর বলে তুমি টাকা পয়সা না দিলে কি হবে, আমি দিয়ে দেব। এটা বলে তার সকল গহনা বন্ধক রেখে তার ছেলেকে ভর্তি করাবে বলে সিদ্ধান্ত নেয়। তার পরপরই প্রবীণকে ভর্তি করানোর জন্য ওর মা চলে আসে স্কুলে। তখন প্রিন্সিপাল কোনোভাবেই নিতে চায় না ওকে। তখন মা ওনাকে মনে করিয়ে দেয়, আগেরবার যখন সে তার ছেলেকে ভর্তি করাতে এসেছিল এখানে, তখন প্রিন্সিপাল বলেছিল আপনার ছেলে অনেক ট্যালেন্টেড, ওর ভবিষ্যৎ খুবই ভালো। কিন্তু তারপরেও প্রিন্সিপাল ওকে ভর্তি করিয়ে নিতে চায় না। তখন মা অবশ্য এখানে একটা চাল চালে, আর নিজের ব্যাগ থেকে একটা বিষের বোতল বের করে সিন ক্রিয়েট করে। এটাতে প্রিন্সিপাল ওকে ভর্তি না করিয়ে নিয়ে আর পারেই না। আসার সময় ওর ছেলে আবার বলে, মা এত অভিনয় করার কী প্রয়োজন ছিল? মা জানায় দরকার আছে, তোর বাবাকেও তো আমি এভাবেই বাগে রাখি। তারপর কিছুক্ষণ পরেই প্রবীণের বাবা ওই স্বর্ণগুলো আবার দোকান থেকে উঠিয়ে নিয়ে আসে আর দিয়ে দেয় ওর মাকে। যখনই কোনো না কোনো ঝামেলা হয় তখনই প্রবীণের মা সেই স্বর্ণগুলো নিয়ে গিয়ে দোকানে রেখে আসে, আর সেগুলো আবার ওর বাবাকেই নিয়ে এনে দিতে হয়। আসলে বাবা কেন জানি একদমই দেখতে পারতো না প্রবীণকে, ওকে অনেক রাগ দেখাতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে প্রবীণের এক বন্ধু। তারপর ওর বন্ধুর সাথে সেও চলে যায় বাহিরে। ওরা দুজনে চলে আসে ক্রিকেট খেলার জন্য। তখন ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করে, তোর বাড়িতে সবসময় এরকম ঝামেলা কেন হয়? প্রবীণ বলে, মা আমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু বাবা আমাকে একদমই দেখতে পারে না, এগুলো নিয়ে আমার বাড়িতে ঝামেলা হয়। তবে আমার এগুলো কিছু যায় আসে না, আমি শুধু প্রেমে বিশ্বাসী। আমার প্রেম করে বিয়ে করার ইচ্ছা। স্কুল জীবনে অনেকগুলো প্রেম করেছি। স্কুলে একটা মেয়ে ছিল, ওর নাম দিব্যা। সব ছেলেরাই ওর পেছনে ঘুরত, কিন্তু দিব্যা ঘুরত সবসময় আমার পিছনে। তবে আমাদের দুজনের বাস ছিল আলাদা, এর জন্য আমি চলে যেতাম সেই বাসে। কিন্তু সেখানে প্রিয়া নামের আরেকটা মেয়ে ছিল, সে তার পাশের সিটটা সবসময় আমার জন্য ফাঁকা রাখত। তার সাথে এভাবে প্রত্যেকদিন বাসে করে স্টপেজ পর্যন্ত আসতাম আমি। এলাকার দোকানদারের মেয়ের সঙ্গেও আমার ভাব ছিল, আর পাশের বাড়ির আন্টির মেয়েও আমার প্রতি খুবই পাগল। এরকম আরও অনেকগুলো প্রেমের গল্প বলতে থাকে প্রবীণ।
ঠিক তখনই পাশ থেকে তার এক বন্ধু বলে, আসলে কাহিনী পুরোটাই উল্টো। প্রবীণকে কেউই আসলে পাত্তা দিত না, শুধু দোকানদারের মেয়েটা একটু ওর প্রতি ভাব দিত। এসব কথাবার্তা বলে ওরা সবাই খুবই মজা নিচ্ছিল প্রবীণের সাথে। তবে এইসব কথাতে একদমই কান দিত না প্রবীণ। তারপর থেকে শুরু হয়ে যায় ওর নতুন ক্লাস। ওরা চারজন ছিল খুবই ভালো বন্ধু। ওরা চারজনই ছিল আবার একই রকমই, কেউই ঠিকঠাকভাবে পড়াশোনা করে আসতো না। এর জন্য ওদেরকে বাহিরে দাঁড় করে রাখত ওদের টিচার। ওরা যখন চারজন বাহিরে দাঁড়িয়েছিল, ঠিক তখনই পাশের ক্লাসরুম থেকে টিচার এক মেয়েকে বের করে দেয়। মেয়েটাকে দেখেই ভালো লেগে যায় প্রবীণের, তবে মেয়েটি তাকে একদমই পাত্তা দিচ্ছিল না। পরের দিনও একই ঘটনাই ঘটে। ওদের চারজনকে আবারও বের করে দেওয়া হয় ক্লাসে, আর ঠিক একই ঘটনা ওই মেয়েটার সঙ্গেও ঘটে। এরকমভাবে দিনের পর দিন চলতে থাকে। প্রত্যেক দিনই ওদের চারজনকেও বের করে দেওয়া হতো, সাথে সেই মেয়েটিকেও। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওদের সবার মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। হঠাৎ করে একদিন মেয়েটাকে বের করে দেওয়া হয়। তখন সে বেরিয়েই দেখতে পায় ওপাশে একটা ছেলেও নেই। এতে খানিকটা মন খারাপ করে সে। আর প্রবীণও ভেতরে ভাবতে থাকে সে বাহিরে কিভাবে যাবে। এর জন্য সে বুদ্ধি করে একটা ঝামেলা করে। তখন ওদের চারজনকে আবার বাহিরে বের করে দেওয়া হয়। এখানে এসে ওরা একে অপরকে দেখে খুশি হয়ে যায়। তার পরপরই প্রবীণের বন্ধুরা ক্যান্টিনে যেতে চায় কিছু খেতে। তখন প্রবীণ অবশ্য বলে যে এখানেই তো ভালো লাগছে, কিন্তু ওর বন্ধুরা ওকে নিয়ে চলে যায়। ওরা ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করে সেটা নিয়ে খেতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে মেয়েটা। মেয়েটির নাম প্রেষিকা। ওরা দুজনে একসাথে বসে খাবার খেতে থাকে। আসলে প্রবীণ তার নিজের খাবারটা প্রেষিকাকে দিয়েছিল। খাবার খেতে খেতে ওরা দুজনে অনেক কথাবার্তা বলে। তখন প্রবীণ ওর থেকে জানতে চায় তোমাকে প্রত্যেক দিনই কেন বের করে দেয়। তখন প্রেষিকা বলে আসলে আমার খাবার খেতে খুব ভালো লাগে, এর জন্য মাঝে মধ্যে টিফিন থেকে আমি স্ন্যাক্স বের করে খেতাম, আর সে কারণে ম্যাম আমাকে বের করে দেয় প্রত্যেক দিনই। তখন প্রবীণ ওকে বলে খাবার নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, আমার বাবার বেকারি আছে, তোমাকে প্রত্যেক দিনই আমি ভালো ভালো খাবার এনে দিব। ওদের দুজনের সম্পর্ক এভাবেই আগাতে থাকে। হঠাৎ করে একদিন রাত্রেবেলাতে প্রবীণের মা ওর বাবাকে বলে আমার ভাইয়ের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, সেখানের জন্য আমাদের নিমন্ত্রণ দিয়েছে, আগামীকালকেই অনুষ্ঠান। তখন প্রবীণের বাবা বলে আগামীকালকে অনুষ্ঠান আর আজকে দিচ্ছে কার্ড? আর কার্ডটা কে দিয়েছে, তোমার ভাই কি নিজেই দিয়ে গেছে? প্রবীণের মা বলে যে না, ড্রাইভারকে দিয়ে গিয়েছে। আর ঠিক এ কারণেই প্রবীণের বাবা কোনোভাবেই যেতে চায় না সেখানে। তখন প্রবীণের মা বলে হয়তোবা ভাই ব্যস্ত আছে, এর জন্য ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে, চলো না আমরা দুজনে যাই। তখন নিজের ইচ্ছে থাকা না সত্ত্বেও প্রবীণের মাকে খুশি করার জন্য ওর বাবা ওনাকে সাথে করে নিয়ে আসে ওর ভাইয়ের অনুষ্ঠানে। ওরা দুজন একটা আলিশান মহলে এসে পৌঁছে। ওনার ভাবি তো ওনাদেরকে দেখে একদমই খুশি হয় না। তারপরে ওদের সাথে দু একটা কথা বলে, কিন্তু যখন অন্য মানুষ আসে তাদের সাথে হেসে হেসে কথা বলে। এতে খানিকটা মন খারাপ হয়ে যায় ওদের দুজনেরই। তারপর প্রবীণের মা তার ভাইয়ের কাছে চলে আসে। তার সাথে কথা বলতে থাকলেও তিনিও ভালো ব্যবহার করেন না। এতে অনেক মন খারাপ হয়ে যায় ওদের দুজনের। তখন প্রবীণের বাবা ওর মাকে বলে চলো আমরা চলে যাই। প্রথমে ওর মা না যেতে চাইলেও তারপরে যেতে বাধ্য হয়। দুজনে চলে আসে বাড়িতে। ওনার ভাই ভাবি ওনাদের সাথে এত খারাপ ব্যবহার করাতে অনেক কান্না করছিল প্রবীণের মা। তখন প্রবীণের বাবা এসে ওকে বোঝাতে থাকে যে তুমি চিন্তা করো না, আমি তো তোমার পাশে আসি। তারপরেও কোনোভাবেই যেন ওর কান্না থামছিল না, আর বলতে থাকে আমাদের যেহেতু অপমানই করবে তাহলে আমাদের ইনভাইট করার কী প্রয়োজন ছিল। তখন প্রবীণের বাবা বলে আমাদেরকে অপমান করার জন্যই তো ওরা এরকম করেছে। আসলে এখন ওদের সময়টা ভালো যাচ্ছে, ওদের যা ভালো হয় করুক, আমাদেরও হয়তো বা একদিন ভালো সময় আসবে। আর একটা কথা, তুমি আমার সাথে খুশি আছো তো? মানে যদি তুমি আমার সাথে প্রেম করে আমার সাথে পালিয়ে না আসতে তাহলে তো তোমারও হয়তো এরকম একটা বাংলা থাকতো, তোমাকেও ভালো বাড়িতে হয়তো বিয়ে দিত। এগুলো শুনে প্রবীণের মা বলে না, আমি তোমার সাথে অনেক বেশি খুশি আছি। আসলে আমার নিজের ভাই ভাবি আমাকে অপমান করলো, এর জন্য একটু মন খারাপ ছিল, কিন্তু তোমাকে নিয়ে আমি একদম স্যাটিসফাইড। পরদিন সকালবেলাতেই স্কুলে এসে প্রবীণ তার বন্ধুদেরকে বলে সে আজকে প্রেষিকাকে প্রপোজ করতে যাচ্ছে। তার বন্ধুরা বলে যে তোকেও ভালোবাসবে না, কিন্তু তারপরে প্রবীণ সাহস নিয়ে যায় প্রেষিকার কাছে। প্রেষিকাকে সে প্রপোজ করতে যাবে, তখন প্রেষিকা ওকে বলে আমার কিছু কথা বলতে হবে তোমাকে। আসলে স্কুলে আমরা আর কথা বলতে পারবো না, এভাবে দেখাও করতে পারবো না। সবাই আমাদের দুজনকে নিয়ে আজে বাজে কথা বলছে, আর আমার বাবা একজন পুলিশ অফিসার, তিনি যদি জানতে পারে তাহলে অনেক চড়াও হবে আমার উপর, আর আমার ভয় হয় যদি তোমার কিছু করে ফেলে তিনি। এই কথাগুলো শুনে অনেক বাজে অবস্থা হয়ে যায় প্রবীণের। সে তার ভালোবাসার ইজহার করার আগেই সে ডাম্প হয়ে গেল। এই ব্যাপারটা নিয়ে প্রবীণের বন্ধুরা তোর সাথে প্রচণ্ড মজা নেয়। তার পরপরই দেখা যায় ওদের ক্যাম্পাসে চলে আসে একটা ছেলে তার বন্ধু বান্ধবের নিয়ে। আসলে এরা কলেজ পড়ুয়া ছাত্র। তাদের মধ্যে একজন প্রেষিকাকে খুবই ভালোবাসত।
তখন ওরা প্রেষিকার এক বান্ধবীকে দিয়ে বলায় প্রেষিকাকে, কিন্তু প্রেষিকা একদমই পছন্দ করতো না সেই ছেলেটাকে। এর জন্য ওর মুখের ওপরে না করে দেওয়ার বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি। তখন প্রবীণের নাম বলে প্রেষিকা। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সেই ছেলেটা সহ তার বন্ধুরা। তারপর চলে আসে প্রবীণের কাছে এবং তাকে খানিকটা মারধর করে, সাথে হুমকিও দিয়ে যায় যে যদি তোকে আর প্রেষিকার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। তবে এই কথাটা শুনে আবার খুবই ভালো লেগেছিল প্রবীণের। ও মার খাচ্ছিল, তারপরে ওর ভালো লাগছিল, কেননা প্রেষিকা বলেছে যে সে প্রবীণকে ভালোবাসে। সেই ছেলেগুলো ওখান থেকে চলে যাওয়ার পরপরই প্রবীণ চলে আসে প্রেষিকার বাসে। এসেই প্রেষিকাকে বলে, তুমি ওদেরকে কি বলেছো, তুমি নাকি আমাকে ভালোবাসো? প্রেষিকা প্রথমে আমতা আমতা করতে থাকলেও তারপরে বলে দেয় যে হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে তোমার সঙ্গে স্কুলে কথা বলবো না, কিন্তু আমরা কথা বলবো না তা তো বলিনি। এরপর ওদের দুজনের সম্পর্ক ভালো হতে থাকে। এরপর ওরা একে অপরকে ভালোবাসতে থাকে। আস্তে আস্তে ওদের প্রেমটা গভীর থেকে গভীরতর হতে থাকে। মাঝে মধ্যে ওরা দুজনে ফোনে কথাও বলতো। আর এটার জন্য প্রবীণ ব্যবহার করত তার বন্ধুর মেইলি কণ্ঠটা। তার বন্ধুকে দিয়ে কল করাতো। যখন প্রেষিকার বাবা ফোনটা ধরতো তখন মেইলি কণ্ঠে সে বলতো যে সে তার বান্ধবী হয়। তারপর যখন প্রেষিকাকে ফোনটা দিত তখন কথা বলতো ওর সঙ্গে প্রবীণ। এভাবেই চলতে থাকে ওদের। প্রেষিকার প্রবীণের এই প্রেমটা আবার কোনোভাবেই মেনে নিতে পারছিল না ওর এক বান্ধবী। মেয়েটার নাম অনু। কারণ প্রেষিকাকে যে ছেলেটা পছন্দ করত তার বন্ধুকে আবার পছন্দ করত অনু। এখন প্রেষিকাকে যদি ওই ছেলেটির সঙ্গে প্রেম করিয়ে দিতে না পারে তাহলে অনুও সেই ছেলেটিকে আর পাবে না। এর জন্য অনু ওর আরেক বান্ধবীর থেকে সাহায্য চায়, যেন প্রেষিকা এবং প্রবীণের প্রেমটা ওরা দুজনে ভাঙতে পারে। প্রথমে তো সে হেল্প করতে চাইছিল না, তারপর হেল্প করতে রাজি হয়। এভাবে কেটে যায় কয়েকদিন। হঠাৎ করে একদিন ওদের ক্যাম্পাসে আবার চলে আসে সেই ছেলেগুলো। তারপর প্রবীণ সহ তার বন্ধুদেরকে একটা জায়গায় উঠিয়ে নিয়ে আসে ওরা। এখানে এসে ওদেরকে অনেক করে হুমকি ধামকি দিতে থাকে। এই ব্যাপারগুলোতে অনেক রাগান্বিত হয়ে যায় বাবলু। তারপর ওদের চারজনকে সে একাই মারধর করতে শুরু করে। প্রবীণ আর তার আরেক বন্ধু তো গিয়ে লুকিয়ে থাকে আরেক জায়গায়। বাবলুর বিশাল দেহি বডি থাকায় সে ওদেরকে একাই মেরে একদম তুড়মার করে দেয়। তারপর এই কাহিনীটা তো ছড়ে যায় পুরো ক্যাম্পাসে। প্রেষিকা যখন এসে প্রবীণের থেকে জানতে চায় তখন প্রবীণ বলে যে আমি একাই মেরেছি ওদেরকে। তখন ওদের দুজনের সম্পর্কটা আরও বেশি গভীর হয়ে যায়। এই ব্যাপারগুলো কোনোভাবেই মেনে নিতে পারছিল না অনু। সে ওদের প্রেমের সম্পর্কটা ভেঙে তারপর দম নেবে বলে পণ করে। হঠাৎ একদিন স্কুলে এসে প্রেষিকা প্রবীণকে জানায়, আমার একটু গ্রামের বাড়িতে যেতে হবে, আমার দাদি অসুস্থ, 1 সপ্তাহের মতো তোমার সাথে কোনো কথা হবে না, হয়তোবা সেখানে গিয়ে তোমাকে আমি কলও করতে পারবো না। তখন প্রবীণ বলে, সামনে তো আমাদের একটা অনুষ্ঠান আসছে, সেখানে আমি তোমার জন্য ডান্স করবো, আর তুমি যদি থাকতে তাহলে অনেক ভালো হতো। কিন্তু প্রেষিকার কোনো উপায় না থাকায় তাকে চলে যেতেই হয়। সে যাওয়ার সময় বলে গিয়েছিল যে তোমাকে আমি কল করতে না পারলেই কি, তোমাকে আমি ফেসবুকে মেসেজ করব। এরপর প্রবীণ এবং তার বন্ধুরা মিলে অপেক্ষা করতে থাকে যে কখন সে মেসেজ করবে। কিন্তু এভাবে সময় কাটতে থাকে, কিন্তু মেসেজ আর করে না প্রেষিকা। এরপর হঠাৎ করে একটা মেয়ের মেসেজ আসে ওর অ্যাকাউন্টে। মেয়েটার নাম ছিল সোনাল। তখন সে প্রবীণকে জানায়, আমি তোমাদের স্কুলেই পড়ি আর আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেকদিন ধরে তোমার সম্পর্কে আমি খোঁজখবর নিচ্ছিলাম। এই কথাগুলো শুনে মনে আবারও লাড্ডু ফুটে যায় প্রবীণের। যদিও তার প্রেমিকা প্রেষিকা আছে তারপরেও সে এই মেয়েটিকেও না বলে না। প্রবীণ যখন পরদিন স্কুলে আসে তখন দেখা হয় সোনালের সাথে। ওকে দেখে একদম মুগ্ধ হয়ে যায় প্রবীণ। সে ভেবেছিল যে ওর সাথে দেখা হলে ওকে না করবে, কিন্তু এত সুন্দরী মেয়ে ওকে প্রপোজ করেছে, এটার জন্য আর ওকে না করতে পারে না প্রবীণ। আর ওর সাথে দেখা করতে শুরু করে। দুজনে একসাথে সময় কাটাতে থাকে। ওদের দুজনের সময় এভাবেই কাটতে থাকে। ওদের প্রোগ্রামটা খুব কাছাকাছি চলে এসেছিল। আর সোনালকে ইমপ্রেস করার জন্য প্রবীণ একটা কাণ্ড করে বসে। সোনালের যে গানটা সবচেয়ে বেশি পছন্দ সেই গানেই তারা ডান্স করবে। এই ব্যাপারটাতে আবার ওর অপোজ করে বসে ওর এক বন্ধু, আর বলতে থাকে, তুই না প্রেষিকাকে ভালোবাসিস, তাহলে সোনালের পছন্দের গানে তুই কেন ডান্স করবি? এই ব্যাপারগুলো তোদের দুজনের মধ্যে ঝামেলা লেগে যায় এবং এক পর্যায়ে মারামারি পর্যায়ে গড়ায়। তার পরপরই প্রবীণ বলে, এতদিন ধরে আমি শুধু মেয়েদের পিছনে ঘুরতাম আর এখন মেয়েরা আমার পিছনে ঘোরে। ব্যাপারটা আমার খুব ভালোই লাগছে, তবে আমি শুধু প্রেষিকাকেই ভালোবাসি। আমার একটু সময় লাগলে আমি সোনালকে না করে দিব। পরদিনই শুরু হয় ওদের অ্যানুয়াল ফাংশন। খুব সুন্দর ডান্স করে ওরা সবাই। ওদের ডান্সটা শেষ হলে সবার থেকে অনেক হাততালি পায় ওরা। তার পরপরই প্রবীণ খেয়াল করে দেখে প্রেষিকাও এখানে চলে এসেছিল ওর ডান্সটা দেখার জন্য। আর অনেক করে ওর ডান্সের সুনাম করতে থাকে। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে সেখানে চলে আসে সোনাল এবং ডাক দেয় প্রবীণকে। তখন প্রবীণ বলে যে ও আমার বান্ধবী। এটা বলেই ওর সাথে কথা বলতে যায়। ওরা দুজনে যখন কথা বলছিল তখন হাত ধরাধরিও করছিল।
ঠিক তখনই প্রেসিকার কাছে চলে আসে অনু এবং তার আরেকটা বান্ধবী। এসে ওকে বলতে থাকে ওরা দুজন ওখানে কি করছে। প্রেসিকা জানায় ওরা বন্ধু, তাই ওরা কথা বলছে। তখন অনু আবার এর মাথায় বিষ ভরতে থাকে, বলে শুধু বান্ধবী হলে কিভাবে হাত ধরে কথা বলে, আরও অনেক কিছু কথা বলে সেখান থেকে চলে যায় ওরা। এতে মনের মধ্যে খানিকটা সন্দেহ জাগে প্রেসিকার, তারপরেও সে কিছুই বলে না। পরদিন স্কুলে এসে প্রবীণ যখন টিফিনে খাবার খাচ্ছিল ঠিক তখনই সেখানে চলে আসে সোনাল। ওকে বলে চলো ক্যান্টিনে গিয়ে আমরা খাবার খাই, কিন্তু প্রবীণ না করে দেয়। ওই সময় প্রবীণ যে খাবারটা খাচ্ছিল এটা আবার সোনালের খুবই পছন্দ। সেই কথাটা বললে প্রবীণ বলে যে আসো তাহলে আমার সঙ্গে খাও, কিন্তু সোনাল দেখায় যে তার হাতের রং তাকে খাইয়ে দিতে বলে। প্রথমে প্রবীণ খানিকটা ইতস্তত বোধ করলেও তারপরে খাইয়ে দেয় সোনালকে। এই ব্যাপারটা আবার দেখে ফেলে অনু এবং তার বান্ধবী। সাথে সাথে ওরা দুজনে চলে যায় প্রেসিকার কাছে এবং ঘটনাটা জানায়। তারপর পরে প্রেসিকা চলে আসে প্রবীণের কাছে আর ওকে জিজ্ঞেস করে ব্যাপারটা। প্রবীণ ওকে সত্য সত্য বলে যে হ্যাঁ ওকে খাইয়ে দিয়েছি। এই ব্যাপারটাতে অনেক রেগে যায় প্রেসিকা, তাকে আজে বাজে বলে সেখান থেকে চলে যাবে, কিন্তু তখন কিছু একটা মনে করে আবারও এসে ওখানে বসে আর বলে তাহলে আমাকেও খাইয়ে দাও। তারপর প্রবীণও সেটাই করে। তখন প্রেসিকা ওকে বলে এরপর থেকে আর যেন এমনটা কখনো না হয়। প্রবীণও বলে যে ঠিক আছে, আর কখনো আমি এমনটা করব না। এইসব ব্যাপার স্যাপারগুলো ঘটে যাওয়াতে প্রবীণের বন্ধুরা তাকে ফোর্স করতে থাকে যে সোনালকে সত্য সত্য বলে দে যে তুই ওকে ভালোবাসিস না। এর জন্য একদিন সন্ধ্যাবেলাতে প্রবীণ চলে আসে সোনালের সাথে দেখা করতে। ওকে এসে জানায় যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি আসলে প্রেসিকাকে ভালোবাসি। কিন্তু সোনাল ওকে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলতে বলে, তবে সেটা করতে পারছিল না প্রবীণ। এরপর সোনাল এক ঝটকাতে প্রবীণের মুখটা তার ফেসের কাছে আনে। এটাতে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় প্রবীণ, তবে ব্যাপারটা সে আবার এনজয় করছিল। তারপরে সে বুঝতে পারে যে না, এই ব্যাপারটা কোনোভাবেই সে প্রেসিকার সঙ্গে ঠিক করছে না। তখন সেখান থেকে সে চলে যেতে থাকলে হঠাৎ করে বিদ্যুৎ চমকায়। এতে সোনাল এসে জড়িয়ে ধরে প্রবীণকে। তখন প্রবীণ অবশ্য তাকে জড়িয়ে ধরেছিল। ঠিক তখনই সেখানে দেখা যায় অনু এবং তার বান্ধবী চলে আসে। ওরা এসে প্রবীণকে এটা ওটা বলতে থাকে। তারপরে প্রবীণ ভালোভাবে খেয়াল করে দেখে ওর অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে প্রেসিকা। এই ব্যাপারটা দেখে সে অনেক কষ্ট পেয়ে যায়। আসলে সে কোনোভাবেই এই চিন্তাটা করেনি যে প্রবীণ তাকে ধোঁকা দিবে। তখন সে এসে প্রবীণকে অনেক কথা শোনাতে থাকলে প্রবীণ বলে দেখো, একটা প্রেম কিন্তু বিশ্বাসের দ্বারা চলে। যখন তার মধ্যে সন্দেহ ঢুকে যায় তখন কিন্তু ভালোবাসাটা আর থাকে না। তোমাকে আমি আসলে খুবই ভালোবাসতাম, এর জন্য সোনাল আমাকে বারবার অ্যাপ্রোচ করার পরও ওকে আমি ভালোবাসিনি। ওকে না করার জন্য আজকে এখানে এসেছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তবে তুমি যখন আমাকে সন্দেহ করছো তখন আমি আজকে সোনালকে হাঁ বলে দিচ্ছি। এটা বলেই যখন সোনালকে সে হাঁ করতে যাবে ঠিক তখনই খেয়াল করে দেখতে পায় আসলে সোনালও অনুদের সঙ্গেই রয়েছে। ওরা সবাই মিলে প্রবীণের সঙ্গে গেম খেলছিল। আর সে সোনালের ভরসায় প্রেসিকাকে যা যা বলেছে সেগুলো তার ফিরে নিতে পারছে না। ওরা তিনজনই খুবই হাসাহাসি করছিল প্রবীণকে নিয়ে। ঠিক তখনই প্রেসিকা এসে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় প্রবীণকে। ওই সময় আবার ওই দিক দিয়ে যাচ্ছিল প্রবীণের বাবা। ব্যাপারটা দেখে সে থমকে যায় এবং তার গাড়িটা ওখানেই থেমে যায়। প্রবীণও অনেকটাই লজ্জা পেয়ে যায় ওর বাবার কাছে, সাথে খানিকটা ভয়ও পায়। বাবা খানিকক্ষণ ওখানে থেকে তারপর গাড়িটা নিয়ে চলে যায়। ওর বাবা দেখে ফেলায় অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল প্রবীণ। ভয়ে ভয়ে সে বাড়িতে এসে পৌঁছে, কিন্তু বাবা ওকে তেমন কিছুই বলে না। কিন্তু বাবার মনে তো ছিল অন্য প্ল্যানই। প্রবীণকে দিয়ে সে এখন তার বিভিন্ন কাজকর্ম করাতে থাকে, যেমন তার মোটরসাইকেল পরিষ্কার করা, বেকারি দেখাশোনা করা, আরও বেকারির মাল সামানা নামানো সবকিছু এখন সে প্রবীণকে দিয়েই করত। কি করবে প্রবীণ কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে বাবা যদি তাকে দু একটা থাপ্পড়ও দিত বা গালিগালাজ করত তাহলে তার এতটা ভয় লাগতো না এখন যতটা লাগছে। পরদিন স্কুলে সেই প্রবীণ জানতে পারে স্কুলের সবাই মিলে একটা জায়গায় পিকনিকে যাবে। তখন প্রবীণ একটা বুদ্ধি আটে, সোনালকে সেখানে গিয়ে ওর উচিত শিক্ষা দিতে চায়। সেখানে এসে অনেকগুলো ছেলে একের পর এক প্রপোজ করতে শুরু করে সোনালকে। এতে সোনাল খানিকটা থতবত খেয়ে যায়, এমনকি খানিকটা ভয়ও পায়। তখন ভয়ে ভয়ে ওদেরকে বলে একটা মেয়ের সঙ্গে কি তোমরা এমন করতে পারো? তারা বলে হ্যাঁ অবশ্যই পারি, তোমরা যদি একটা ছেলের সঙ্গে এমন করতে পারো। এইটা বলেই দেখিয়ে দেয় প্রবীণকে। তখন সোনালের আর বুঝতে বাকি থাকে না যে সবকিছুই প্রবীণের প্ল্যান। এই পুরো পিকনিক জন্যই সোনালকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে প্রবীণ। এই ব্যাপারগুলোতে অনেক ইরিটেট হয়ে যায় সোনাল, আর একটা জায়গায় এসে বেঞ্চে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেদিক দিয়ে স্ন্যাক্স নিয়ে যাচ্ছিল কানাকা নামের একটা মেয়ে। তখন সোনালকে এরকম কান্না করতে দেখে সে ওর পাশে এসে বসে এবং ওকে সান্ত্বনা দেয়। সাথে ওর কাছ থেকে সবকিছু শুনে কানাকা ওকে নিয়েই চলে আসে প্রবীণের কাছে, আর ওকে অনেক করে থ্রেট দিতে থাকে। তুমি একটা মেয়ের সঙ্গে কোনোভাবেই এই কাজটা করতে পারো না। এরপরে যদি ওকে আর একবার জ্বালিয়েছ তাহলে কিন্তু পিটি স্যারকে আমি বলে দেব।
তখন প্রবীণ অবশ্য ভয় পায় না, কিন্তু ওর বন্ধু-বান্ধবরা ওকে টেনে নিয়ে চলে যায়, কারণ পিটি স্যার আসলে অনেক ভয়ঙ্কর একজন মানুষ। এরপর এভাবেই কেটে যায় আরও কিছুদিন। ওরা 12 ক্লাসে উঠে যায়। ওদের একটা ক্লাস শেষ হওয়ার পরে মধ্যে খানিকটা ব্রেক থাকে। তখন প্রবীণরা সবাই ওখানে কথা বলছিল এবং কানাকা সব মেয়েগুলোকে নিয়ে কোনো একটা কারো ছবি দেখাচ্ছিল। তখন প্রবীণ সেখানে গিয়ে দেখতে পায় কানাকার বাবার মাথায় টাক। এই ব্যাপারটা সে আবার ক্লাসের সবাইকে বলে দেয় এবং সবাই মিলে ওকে নিয়ে মজা নিতে থাকে। ওর বাবাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিল। এই ব্যাপারগুলো কোনোভাবেই সহ্য করতে পারছিল না কানাকার, সে কান্না করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওদের ক্লাস টিচার। তখন এসে কানাকাকে ওভাবে কান্না করতে দেখে তিনি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কানাকা বলার জন্য দাঁড়ায়। তখন তো প্রবীণ খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে মনে করেছিল কানাকা হয়তোবা তার নামটা বলেই দিবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে কানাকা ওর নামটা বলে না। এতে খানিকটা খুশি হয়ে যায় প্রবীণ, আর ভাবতে থাকে যে কেন কানাকা তার নামটা বলল না। এই ব্যাপারগুলোর পরে প্রবীণ তোর পিছিয়েই পড়ে যায়। কানাকার জন্য প্রবীণের মনে খানিকটা ভালো লাগা শুরু হয়ে যায়। সব সময় শুধু ওকেই দেখছিল। ক্লাসরুমের মধ্যে যখন একদিন কানাকা ছিল, তখন ওর কাছে গিয়ে প্রবীণ জিজ্ঞেস করে, তুমি আমার নামটা বলে দিলেই তো পারতে, তাহলে বললে না কেন? কানাকা বলে যে কেন বলিনি সেটা আমি জানি না, এটা বলেই সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। তারপর ওদের দুজনের সম্পর্ক আস্তে আস্তে ভালো হয়। হঠাৎ করে এই বিরিয়ানি খাওয়ার জন্য একটা জায়গায় চলে আসে কানাকা এবং প্রবীণ। আসলে কানাকা একজন পিওর ভেজিটেরিয়ান। তার বাড়িতে একদমই ননভেজ চলে না, কিন্তু এই ননভেজ বিরিয়ানিটা তার অনেক বেশি পছন্দ। ওরা দুজন অনেক মজা করে এখানে খাবার খায়। এভাবে দিন কাটতে থাকে আর ওদের সম্পর্ক আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছিল। হঠাৎ করে প্রবীণ একটা প্ল্যান করে বসে। কানাকাকে তার বাড়িতে নিয়ে যেতে চায় তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য, আর বুদ্ধি করে বলে যে আজকে আমার মায়ের জন্মদিন। তখন কানাকাও সরল মনে সেই ক্লাসের সকল ছেলেপেলেকে নিয়েই চলে আসে ওর বাড়িতে। কিন্তু প্রবীণ তো ভেবেছিল শুধু তাকে নিয়ে আসবে। তবে আজকে তো প্রবীণের মায়ের জন্মদিন ছিলই না। তারপরেও ছেলে ওকে বলাতে ছেলের সাথ দেয়। সবাই মিলে ওনাকে উইশ করে। তারপর অনেক বুদ্ধি করে প্রবীণ সেখান থেকে সবাইকেই বের করে দেয়। এখন শুধু বাড়িতে কানাকা, প্রবীণ এবং তার মা রয়েছে। তখন ওরা দুজনে কিছুটা সময় পার করে। প্রবীণ এবং কানাকার ভাবসাব দেখে ওর মায়ের আর বুঝতে বাকি থাকে না যে এরা দুজনে হয়তোবা একে অপরকে ভালোবাসে। তারপর কানাকা নিজেই চা বানিয়ে এনে যখন সার্ভ করছিল, ঠিক তখনই সেখানে চলে আসে প্রবীণের বাবা। এসে এই ব্যাপার স্যাপার দেখে তো সেও খানিকটা অবাক হয়ে যায়। তারপরে অবশ্য সে সত্যটা ফাঁস করে দেয় না। এভাবে কিছুক্ষণ চলার পরে কানাকা সেখান থেকে চলে যেতে চায়। তখন তাকে প্রবীণ ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে যায়। সেখানে গিয়ে একটা ট্যাক্সি কল করে প্রবীণ। তখন কানাকা ওকে আস্তে আস্তে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? প্রবীণ খানিকক্ষণ চিন্তা করে বলে যে না, বলবো না কিছু। তবে কানাকাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা এক্সপেক্ট করছিল। তারপর ট্যাক্সিটা চলে আসলে সেটাতে উঠে যেতে থাকে কানাকা। তখন দৌড়ে প্রবীণ ওর কাছে যায় আর বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও কানাকা? সে জানায় যে না। এরপর চলে যাওয়ার সময় ওদের আবার ভালো একটা মুহূর্ত অবশ্য হয়। এরপর প্রবীণ যখন বাসায় আসে তখন ওর মা ওকে জিজ্ঞেস করে, মেয়েটাকে কি তুই ভালোবাসিস? প্রবীণ জানায় হ্যাঁ। মা বলে, আমার থেকেও বেশি ভালোবাসিস? প্রবীণ জানায় না, তোমার থেকে বেশি নয়, তবে তোমার সমানই ভালোবাসি। ওর মা জানতে চায়, ওকে কি তুই বিয়ে করতে চাস? প্রবীণ বলে যে হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই। এই কথাগুলো শুনে খুশি হওয়ার চাইতে কেন জানি কষ্টই পায় বেশি প্রবীণের মা। তারপর নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। তখন ওর বাবা জিজ্ঞেস করে, এত চিন্তা করার কি আছে? মা জানায়, আমার প্রবীণ এখন অন্যের হয়ে যাবে, আর আমাদের ছেড়ে সে চলে যাবে। এই ব্যাপারটা চিন্তা করেই আমার খারাপ লাগছে। তখন বাবা অবশ্য ওনাকে বুঝ দেয়। এরপর এভাবে কেটে যায় আরও কিছুদিন। সামনে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আবারও চলে এসেছে। তখন প্রবীণ ডিসাইড করে যে সে কানাকার পছন্দ মতো একটা গানে ডান্স করবে, কিন্তু এখনও সে নামই দেয়নি। এই কমিটির সেক্রেটারি আবার সিদ্ধার্থ। ও খুবই ভাবসাবল একটা ছেলে, আর প্রবীণকে সে কোনোভাবেই দেখতে পারত না। তারপর প্রবীণ এবং তার বন্ধুরা মিলে যখন সিদ্ধার্থের কাছে ওর নাম লেখানোর জন্য আসে, তখন সিদ্ধার্থ সরাসরি না করে দেয়, বলে কোনো স্লট ফাঁকা নেই। এরা অনেক করে রিকোয়েস্ট করলেও কোনোভাবেই ওদেরকে জায়গা দিতে রাজি হয় না সিদ্ধার্থ। তারপর চলে আসে প্রোগ্রামের দিন। প্রোগ্রামটা চলতে থাকলে একটা রুমের মধ্যে সিদ্ধার্থরা সবাই রিহার্সাল করছিল। ঠিক তখনই ওদের দরজাকে এসে লক করে দেয় বাহির থেকে। দরজাটা খোলার ওরা অনেক চেষ্টা করে, কিন্তু কেউই খুলতে সক্ষম হয় না। আসলে প্রবীণের এক বন্ধু এসে দরজাটা লক করে দিয়ে গেছে। তারপর স্টেজে উঠে ওরা এবং ডান্স করতে থাকে। সবাই তো ওদের ডান্সটা খুবই পছন্দ করছিল, এমনকি কানাকাও খুব এনজয় করছিল ওদের এই ডান্সটা। ওদের ডান্সটা শেষ হওয়ার পরে ওরা যখন সবাই মিলে মজমাস্তি করছিল, ঠিক তখনই সেখানে চলে আসে সিদ্ধার্থ আর প্রবীণের সাথে ঝামেলা করতে শুরু করে। ওদের দুজনের কথাবার্তা হওয়ার পরে এক পর্যায়ে মারামারি পর্যায়ে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে কানাকা আর সিদ্ধার্থকে থামায় এবং প্রবীণের হাত ধরে নিয়ে চলে যায়।
এই ব্যাপারটা ঘটে যাওয়াতে প্রবীণ তোর ওপর আরও বেশি ফিদা হয়ে যায়। আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে প্রবীণ। তখন ওর বন্ধুবান্ধবরা ওকে বলে, তুই আসলেই পরিবর্তন হয়ে গেছিস কানাকার জন্য, তো ওকে তুই এবার বলেই দে। পরদিনই ছিল ওদের ফেয়ারওয়েল প্রোগ্রাম। প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই কানাকাকে ডেকে আনে প্রবীণ আর তার মনের কথা বলে। কিন্তু কোনোভাবেই কথাগুলো শুনে খুশি হতে পারে না কানাকা, আর বলে, তোমাকে আমি ওই নজরে দেখিনি। হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে, অবশ্যই এটা সত্য, কিন্তু তোমার তো কোনো ফিউচার নেই। আমার অনেক স্বপ্ন রয়েছে, তোমার সঙ্গে যদি আমি থাকি তাহলে আমার কোনো স্বপ্নই আমি পূরণ করতে পারবো না। এজন্য তুমি আর আমাকে জ্বালিও না, তোমার আর আমার রাস্তা একদমই আলাদা। এই ব্যাপারগুলো প্রবীণের সাথে ঘটে যাওয়াতে অনেক মন খারাপ করে সেখানেই বসে পড়ে প্রবীণ। সে ভেবেছিল যে হয়তো বা কানাকা তাকে ভালোবাসে, এখন তো দেখছে যে না, কানাকা ওকে ভালোই বাসে না। তার পরপরই সেখানে চলে আসে বাবলু। দেখা যায় বাবলুর মুখে ক্ষতের চিহ্ন। তখন ওকে জিজ্ঞেস করলে প্রথমে কিছুই বলতে চায় না, তারপরে বলে যে সিদ্ধার্থ এবং তার বন্ধুরা মিলে আমাকে মেরেছে। তখন অনেক রাগান্বিত হয়ে চলে যায় সিদ্ধার্থের কাছে এবং মারতে শুরু করে। পুরো স্কুলে মারামারি শুরু হয়ে যায় ওদের দুই দলের। প্রবীণরা সবাই মিলে সিদ্ধার্থদেরকে প্রচুর মারধর করতে থাকে। তার পরপরই সেখানে পিটি স্যার আসবে বলে ওখান থেকে সবাই পালাতে যায়। চলে যাওয়ার সময় সেখানে দেখতে পায় কানাকা অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তখন সেখানে দাঁড়িয়ে যায় প্রবীণ। কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাতে চলে আসে পিটি স্যার এবং ওকে মারে। তারপর ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে আসে সবাইকে। তারপর এই ব্যাপারটা আবার প্রবীণের মাকে জানানো হলে তিনি এসে অনেক করে কাকুতিমিনতি করতে থাকেন, কারণ প্রিন্সিপাল বলছিল যে প্রবীণদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু প্রবীণের মা এত করে বলাতেও কোনোভাবে প্রিন্সিপাল এইটা মানতে চাইছিল না, আর বলছিল যে যাদেরকে মেরেছে তারা এবং তাদের পরিবার যদি মাফ করে দেয় তাহলেই একমাত্র সম্ভব। তখন প্রবীণের মা তাদের কাছেও গিয়ে ক্ষমা চায়, কিন্তু তারপরেও তারাও মানছিল না। তখন হঠাৎ করে প্রবীণের মা সেখানে ঢলে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। তখন সাথে সাথে ওনাকে নিয়ে হাসপাতালে চলে আসা হয়। ওনার ছেলেকে যে টিসি দেওয়া হবে এই ব্যাপারটা তিনি কোনোভাবেই সহ্য করতে পারেন না, আর হার্ট অ্যাটাক করে বসেছে। ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ওনার অপারেশন চলতে থাকলে সেখানে চলে আসে প্রবীণের বাবা এবং কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় প্রবীণকে। বলে, তোর মা সবসময় তোর সাপোর্ট নিয়েছে, আর তুই আজকে তোর মায়ের সঙ্গে এই কাজটা করতে পারলি। আরও অনেক কথা শোনায় প্রবীণের বাবা ওকে। অপারেশনটা অবশ্য সাকসেসফুলভাবেই হয়। আস্তে আস্তে সুস্থ হতে থাকে প্রবীণের মা। কিন্তু এবার প্রবীণের বাবা ওর ওপরে অনেক বেশি রাগ করেছিল, আর তার বউয়ের সেবা শুশ্রূষা সে নিজেই করতে থাকে। এরকম কয়েকদিন কাটার পরে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। প্রবীণের বাবা ছেলেকে তো আগে থেকেই দেখতে পারতো না, আর ওর মায়ের এই অবস্থা করে ফেলাতে এখন ছেলেকে সে আর একদমই দেখতে পারে না, এমনকি তার সাথে সে কথাও বলতো না। এভাবেই দিন পার হতে থাকে। হঠাৎ করে একদিন আবার প্রবীণের বাবাকেও ডেকে পাঠায় প্রিন্সিপাল, আর বলতে থাকে, আপনাদের সঙ্গে যেটা ঘটেছে এটার জন্য আমি দুঃখিত, কিন্তু প্রবীণ যেটা করেছিল এটার কি হবে? তখন প্রিন্সিপালকে অবাক করে দিয়ে প্রবীণের বাবা বলে, প্রবীণের ওপরে আপনার যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আপনি সেটা নিন। এইসব ব্যাপারে আমাকে এবং আমার বউকে ডেকে আর বিরক্ত করবেন না দয়া করে। এটা বলেই তিনি সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটাতে প্রিন্সিপাল ম্যাডামও খুবই মন খারাপ করে, কারণ সে প্রবীণের অবস্থাটা এখন বুঝতে পারছিল। এর জন্য তিনি ডিসাইড করে প্রবীণকে স্কুল থেকে বের করে দিবে না। এরপর একজনকে ডাক দিয়ে প্রবীণকে তার ক্লাসে বসিয়ে আসতে বলে। তখন প্রবীণ যখন ক্লাসে আসে তখন সবাই তো তাকে দেখে তাকিয়ে থাকে। তার পরিবারের সঙ্গে কি হয়েছে এটা জানার জন্য সবাই উদগ্রীব। কিছুক্ষণের মধ্যেই ম্যাম ক্লাস থেকে বেরিয়ে গেলে প্রবীণের এক বন্ধুকে নিয়ে চলে আসে বাহিরে। তখন পিছে পিছে কানাকাও আসে, আর বলতে থাকে, আমি খুবই দুঃখিত, সেদিন তোমাকে ওইভাবে কথাগুলো বলা আমার উচিত হয়নি। আসলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার অনেক স্বপ্ন আছে, তো তুমি সেগুলো কোনোভাবেই পূরণ করতে পারবে না। তুমি তো ক্লাস পরীক্ষাতে একটাতেও পাশ করতে পারোনি, তাহলে বোর্ড পরীক্ষা তুমি কিভাবে পাশ করবে? এটা বলেই সেখান থেকে চলে যাচ্ছিল কানাকা। তখন প্রবীণের এক বন্ধু বলে ওঠে, যদি সে 12th পাশ করে তাহলে কি হবে? তাহলে কি তুমি ওকে ভালোবাসবে? তখন কানাকা বলে যে হ্যাঁ, যদি তুমি 12th পাশ করতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, যাও। এই ব্যাপারগুলোতে খানিকটা খুশি হয়ে যায় প্রবীণ, আর ভালো করে পড়াশোনা করতে থাকে। এমনকি ওর বন্ধুদেরকে বাড়িতে এনেও পড়াশোনা করছিল। তখন মা ওর এই পরিবর্তনগুলো দেখে খুবই খুশি হচ্ছিল। আর যেই যে জায়গায় সে বুঝতো না তখন গিয়ে টিচারের সাথে কথা বললে টিচার তাকে আলাদাভাবে বুঝিয়ে দিত। এভাবেই দিন কাটতে থাকে। খুব ভালোভাবেই পড়াশোনা করছিল প্রবীণ। এভাবে চলেই আসে ওদের বোর্ড এক্সাম। সকালবেলাতে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে প্রবীণ বেরোতে যাবে, ঠিক তখনই মা খানিকটা অসুস্থ হয়ে পড়ে। তখন প্রবীণ এক্সাম হলে যায় না, আর মাকে নিয়ে চলে আসে হাসপাতালে। এখানে এসে প্রবীণের অনেকটা সময় কেটে যায়। ওর পরীক্ষার সময় প্রায় ঘনিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার জানায় তোমার মা ঠিক আছে। সেখানে তখন ওর বাবা উপস্থিত ছিল। তখন ওর মা বাহিরে এসে প্রবীণের বাবাকে বলে ওকে নিয়ে গিয়ে পরীক্ষার হলে রেখে আসতে, কারণ তার দেরি হয়ে গেছে।
তখন আর অন্য কোনো উপায় না থাকায় প্রবীণকে তার বাবা নিয়ে চলে আসে পরীক্ষার হলে। যাওয়ার সময় বলে ভালো করে পরীক্ষা দিস। তারপর প্রবীণ এসে পৌঁছে পরীক্ষার হলে। তারপর ক্লাসরুমের মধ্যে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই ম্যাম ওকে খাতা এবং ওর প্রশ্নটা এনে দিয়ে যায়। প্রবীণ নিজের কলমটাও আনেনি, তখন এক বন্ধুর কাছ থেকে কলম নেয় আর লিখতে থাকে। খুব ভালোভাবে ওর সকল পরীক্ষায় শেষ হয়ে যায়। এরপর চলে আসে রেজাল্টের দিন। খুব সুন্দরভাবে রেডি হয়ে প্রবীণ, তার বাবা এবং মা সবাই মিলে চলে আসে রেজাল্ট দেওয়ার জায়গায়। ওরা এখানে এসেই দেখতে পায় একটা ব্যানারে প্রবীণের ছবি দেওয়া। তখন মা ওকে জিজ্ঞেস করে, তুই এমন আবার কি কাণ্ড করেছিস যে তোর ছবি ব্যানারে দিয়েছে? তখন পাশ থেকে একজন বলে ওঠে, আপনার ছেলে কোনো কাণ্ড করেনি, আপনার ছেলে 9তম হয়েছে। এই কথাটা শুনে বাবা মায়ের খুশি যেন আর ধরছিলই না। আসলে তারা কোনোদিনও চিন্তা করেনি যে তাদের ছেলে র্যাঙ্ক করতে পারবে। এরপর সেখানে থাকা অন্য প্যারেন্টসরা অভিনন্দন দিতে থাকে প্রবীণের বাবা মাকে সহ প্রবীণকেও। এই ব্যাপারটা আবার প্রবীণের বাবা মার কাছে অনেক ভালো লাগছিল, সাথে প্রবীণের কাছেও। তারপরই সেখান থেকে প্রবীণ চলে আসে ওর বন্ধুবান্ধবের সাথে দেখা করতে। তার বন্ধুরা ওকে কংগ্রেচুলেট করে, সাথে জানায় কানাকা পাশে অপেক্ষা করছে তোর জন্য। তখন প্রবীণ চলে আসে কানাকার কাছে। তখন কানাকা বলে, আমি তোমার জন্য অনেক প্রাউড ফিল করছি। আরও অনেক কিছু বলে কানাকা এবার বলতে থাকে, তোমাকে আমি ভালোবাসি। ঠিক তখনই প্রবীণ ওকে থামায় আর বলে, তোমার ভালোবাসা তো আমি কোনোভাবেই গ্রহণ করতে পারবো না কানাকা। এরপর ওকে পেছনের একটা কাহিনী বলে। প্রবীণের যেদিন বোর্ড এক্সাম, তার আগের দিন রাত্রেবেলাতে ওর বাবা আবারও ড্রিঙ্কস করে এসেছিল। তখন এসেই প্রবীণকে বলতে থাকে, অনেক আগে আমি একটা প্রেম করেছিলাম। আমি ভালোভাবে ইংরেজি না জানায় সে আমাকে ছেড়ে গিয়েছিল। আর ঠিক এ কারণেই আমি তোর মাকে পেয়েছি। আসলে ওকে নিয়ে আমি অনেক বেশি খুশি। তোকে যে আমি ভালোবাসি না এটা কিন্তু ঠিক নয়। আমি সবসময় তোর সাথে ওই রকম ব্যবহার করি যেন তুই আবার আমার মতো না হয়ে যাস। আসলে আমি তো জীবনে কিছুই করতে পারিনি, আর তুইও আমার ভালোবাসা পেয়ে যদি আমার মতোই হয়ে যাস তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আরও অনেক ইমোশনাল কথা বলতে থাকে বাবা। শেষে জানায়, তোর মা আমার ওপরে বিশ্বাস করে এসেছিল আমার কাছে, কিন্তু তার এক্সপেকটেশন মতো আমি কিছু করতে পারিনি। এখন তোর মা তোর ওপরে ভরসা করছে, তুইও যদি কিছু না করতে পারিস তাহলে কিন্তু তোর মা একদম ভেঙে পড়বে বাবা। বাবার এসব কথা শুনে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে প্রবীণ, সাথে অনেক কান্নাও করছিল। তখন বাবা প্রবীণকে বলে, হয়তোবা এই পৃথিবীতে তোকে অনেকেই ভালোবাসবে, কিন্তু বাবা মার মতো কেউ তোকে ভালোবাসতে পারবে না। কানাকাকে এই কাহিনীটুকু বলার পরে প্রবীণ আবার জানায়, আমি যদি ফেল করতাম তাহলে তুমি আমার সামনেও কখনো আসতে না। তবে সেই একই কাজ যদি হতো তাহলে আমার বাবা মা হয়তোবা কয়েকদিন আমার সঙ্গে কথা বলতো না, তারপর আবার ঠিকই আমার উপরে ভালো হয়ে যেত। এজন্য আমি তোমার ভালোবাসাটা গ্রহণ করতে পারবো না, আমার বাবা মার স্বপ্ন আমার পূরণ করতে হবে। এইসব বলে প্রবীণ যখন চলে যাচ্ছিল তখন অনেক কান্না করছিল কানাকা। এদিকে দেখা যায় প্রবীণের মা সেই পোস্টারটার সামনে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছিল, আর ছবিটা ক্লিক করছিল ওর বাবা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে প্রবীণ এবং 3 জনে মিলে সেখানে সেলফি উঠায়। তারপর সেখানে ওরা 3 জনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে সেখানে চলে আসে প্রিন্সিপাল, আর জানায়, তোমার জন্য আমি অনেক প্রাউড ফিল করছি। মা তখন বলে, আপনি তো সেদিন কী সব বাজে বাজে কথা বলেছিলেন। প্রিন্সিপাল জানায়, এই স্কুলে যে 4000 বাচ্চা আছে সবগুলোই আমার সন্তান। তো আপনারাই শুধু আপনার সন্তানদেরকে শাসন করতে পারবেন, আমি কি পারবো না? এইটা বলেই সেখান থেকে চলে যায় প্রিন্সিপাল। সেখান থেকে প্রবীণ চলে আসে প্রেষিকার সঙ্গে দেখা করার জন্য। তখন গিয়ে ওকে বলে, তোমার সঙ্গে আমি যা যা করেছি এগুলো একদমই ঠিক করিনি, এর জন্য আমি খুবই দুঃখিত। প্রেষিকা অবশ্য ওকে মাফ করে দেয়। তারপর প্রবীণ চলে আসে অনু এবং সোনালের কাছে। তখন ওরা আবার প্রবীণের কাছেই মাফ চায়। এরপরে অনেক খুশি হয়ে বাবা মাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে এবং তার ফিউচারে সে কী করবে এটা নিয়ে প্ল্যানিং করতে থাকে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।